বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে এর আগে যে বিষয়ে পাঠদান করেছিলাম সেই অধ্যায়ের নাম ছিল উৎপাদন ক্ষমতা, প্রথম পত্র, অষ্টম অধ্যায়। ওই অধ্যায়ের ভেতরে আরও একটি শিখন ফল ছিল, যার উপরে আমি অ্যানালাইসিস করে দেখলাম একাধিকবার উদ্দীপক আসছে। তাই আমি আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো শুরু করছি। আমি শুরুতেই মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মার্কেটিং বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. রকিবুজ্জামান, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা, এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের কোর্স শিক্ষক। যেমনটা তোমাদের এর আগে ক্লাসে ছবি দেখিয়েছিলাম, উৎপাদন ক্ষমতায় বাংলাদেশ, উৎপাদন ক্ষমতায় বাংলাদেশ, আমরা যে অগ্রযাত্রা বাংলাদেশ দেখেছি, সেখানে মাছ উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থান, ধান উৎপাদনে তৃতীয় স্থান, সবজি উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থান, আলু উৎপাদনে বিশ্বে সপ্তম, আম উৎপাদনে বিশ্বে সপ্তম, খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে 11তম, এবং তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসবই সম্ভব হয়েছে উৎপাদন ক্ষমতার কারণে। যদি একটা জাতির উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে না পারে, তাহলে ওই জাতি মোট উৎপাদন বাড়াতে পারে না। এবং বর্তমানে বাংলাদেশের যে কৃষি পণ্যের উৎপাদনের দিকে যদি তোমরা লক্ষ্য করে দেখবা, ধান উৎপাদনে বাংলাদেশ এবারও কিন্তু উদ্বৃত্ত ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছে। আমরা এই অধ্যায়ের মধ্যে ধারাবাহিকভাবে দেখেছিলাম যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতা, সেই ক্ষমতাগুলোকে আমরা বিভিন্ন স্কেল মেজারমেন্টে দেখাতে পারি। কোন ধরনের উৎপাদন ক্ষমতা আমরা একটু পরেই সেটা বুঝব। তবে আজকে আমাদের যে শিখন ফল, অর্থাৎ যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, প্রথম পত্রের অষ্টম অধ্যায়, উৎপাদন ক্ষমতা, যার আজকের ধারাবাহিকতায় আমার লেকচার নাম্বার হচ্ছে 13। স্পেশালি এই অধ্যায় যখন তোমরা মানে আমার পাঠদান শেষ হবে, তখন তোমরা এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একটি সঠিক ধারণা লাভ করতে পারবে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো উৎপাদন ক্ষমতার পরিমাপ, নির্ণয় এবং এর ব্যাখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বিষয়গুলো ম্যাথমেটিক্যালের গন্ধ পাওয়া গেলেও আসলে ম্যাথমেটিক্যাল বিষয়টা নয়। আমরা একটু দেখেই বুঝতে পারবো যে এখানে প্রতিটি বিষয়ের মধ্যে কি বিশ্লেষণাত্মক বিষয়গুলো রয়েছে। প্রথমে আমরা জেনে নেই উৎপাদন ক্ষমতার যে ব্যবহার, এটা মূলত 4 ভাগে আমরা আলোচনা করতে পারি। উৎপাদন ক্ষমতার ব্যবহারের মধ্যে প্রথমে রয়েছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাপ, বর্তমান ব্যবহার পরিমাপ বা হার, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। এই 4টি বিষয় মূলত উৎপাদন ক্ষমতার ব্যবহার সম্পর্কে আসে। আমরা প্রতিটি বিষয় আলাদাভাবে ডিটেলস লিখে দিয়েছি, যাতে তোমরা সহজেই একটা থেকে আরেকটার পার্থক্য নিরূপণ করতে পারো।
প্রথমে দেখো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। কোনো প্রতিষ্ঠান তার ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে, এখানে ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ বলতে আমরা কি বুঝি? একটা প্রতিষ্ঠানের উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এবং এর যে কার্যকর পরিবেশ, শ্রমিকের দক্ষতা, সার্বিক অর্থনৈতিক অবস্থা, প্রাকৃতিক পরিবেশের নিরপেক্ষতা, এইগুলোকে বলছি সর্বোচ্চ সাধারণ অবস্থা। তো কোনো প্রতিষ্ঠান তার ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে তাকে আমরা বলে থাকি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ব্যবহার। একটা বিষয় এখানে লক্ষণীয় যে তোমরা নিজেরাও জানো, বাস্তব জীবনে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, এটা একটা স্বল্পকালীন ঘটনা। যেমনটা তোমরা যদি লক্ষ্য করে দেখো যে বৃষ্টিপাত সবসময় কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় না। আমরা বলতে পারি যে একটা কোম্পানি একটা স্বল্পমেয়াদী সময়ের জন্য উৎপাদনের সকল উপকরণকে সর্বোত্তমভাবে ব্যবহারের মাধ্যমেই এই সর্বোচ্চ উৎপাদনটা পরিমাপ করতে পারে। আর এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা পরিমাপ করার জন্য একটা ফর্মুলা রয়েছে, শিফট বা ঘন্টা, শিফট বা দিন, দিন বা সপ্তাহ। এটা হতে পারে একদিনের জন্য সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, একটা নির্দিষ্ট শিফটের জন্য সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, ইভেন একটা নির্দিষ্ট ঘন্টার জন্য সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, অথবা দিন বা সপ্তাহের জন্য একটি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা যায়। যেমন আদর্শ পরিবেশে একটি মেশিন দৈনিক 10 ঘন্টা ব্যবহার করে যদি সর্বোচ্চ 100 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে, তাহলে তোমাকে বলতে হবে এই 100 ইউনিট পণ্যই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডে বলছে কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাপ। আমরা কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাপটা আসলে কিভাবে করব? আমরা বলে থাকি যে স্বাভাবিক অবস্থায় যেখানে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন বা উৎপাদনের উপকরণগুলো যৌক্তিক আচরণ করবে, শ্রমিক তার যৌক্তিক আচরণ করবে, প্রকৃতি তার যৌক্তিক আচরণ করবে, এরকম একটি স্বাভাবিক অবস্থায় একটা প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে সেটাই হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। বিষয়টা হলো এরকম যে আগের বার যেটা আমি বললাম সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, এটা দেখো যে 100 ইউনিট পণ্য উৎপাদন করেছে কোম্পানিটা, এটা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। কিন্তু স্বাভাবিক অবস্থায় প্রতিষ্ঠানটি 80 একক পণ্য উৎপাদন করতে পারে। সর্বোচ্চ কিন্তু 100 ইউনিট পণ্য উৎপাদন সে করেছিল, কিন্তু স্বাভাবিকভাবে উৎপাদনের উপকরণগুলোকে প্রপার ইউটিলাইজ করে বা উত্তম ব্যবহার নিশ্চিত করে 80 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। সেটাই হলো তোমার কার্যকর উৎপাদন ক্ষমতা। আর এটা পরিমাপ করার জন্য প্রকৃত উৎপাদন ক্ষমতাকে সিস্টেম দক্ষতা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই পাওয়া যায় কার্যকর উৎপাদন ক্ষমতা। যেমন একটি কোম্পানি স্বাভাবিক পরিবেশে 100 শ্রমিক দ্বারা দৈনিক 500 একক পণ্য উৎপাদন করতে পারে, কিন্তু যদি সে শ্রমিকের সংখ্যা 10 জন কমিয়েও ওই একই পরিমাণ পণ্য উৎপাদন করতে সক্ষম হয়, আমরা সেটাকেও কিন্তু কার্যকর উৎপাদন ক্ষমতা বলে অভিহিত করতে পারি। এখানেই কিন্তু উদ্দীপকের জন্য একটা উদ্দীপনা রয়েছে, অর্থাৎ শ্রমিকের সংখ্যা কমালেও উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত থাকবে, যাকে আমরা কার্যকর উৎপাদন ক্ষমতা বলে অভিহিত করি। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে বর্তমান ব্যবহার পরিমাণ একটু খেয়াল করো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা পরিমাপ করলাম, কার্যকর উৎপাদন ক্ষমতা পরিমাপ করলাম। এখন একটা প্রেজেন্ট সিচুয়েশনে একটা মেশিন
বা একটা ইউনিট বা একটা সেটিং বা একটা প্যাকেজ বা প্রজেক্ট কী পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ পণ্য উৎপাদনের জন্য উৎপাদন প্রক্রিয়ায় ক্ষমতার যতটুকু বর্তমান বা চলমান প্রক্রিয়ায় ব্যবহার করতে পারে। অনেক সময় দেখা যায় যে সর্বোচ্চ ক্ষমতা, কার্যকর ক্ষমতা, কিন্তু যখন কাজ শুরু করা হয় তখন আবার কিছুটা গুলমেলে হয়ে যেতে পারে বা কোনোটা একটু হয়তো বা অকার্যকর হয়ে যেতে পারে। তখন কিন্তু তার উৎপাদন মাত্রার মধ্যে একটা পরিবর্তন আসে, যা আমরা বর্তমান ব্যবহার পরিমাপ বলে অভিহিত করতে পারি। আর ব্যবহার পরিমাপ হলো যন্ত্রপাতির স্থান বা শ্রমিকের বর্তমান ব্যবহারের মাত্রা। হঠাৎ করে একজন শ্রমিক অসুস্থ হয়ে যেতে পারে, হঠাৎ করে একজন শ্রমিকের দুর্ঘটনা ঘটতে পারে, তখন কিন্তু উৎপাদন ব্যাহত হতে পারে। এজন্যই বর্তমান উৎপাদন ব্যবস্থা বা বর্তমান উৎপাদনের ব্যবহার পরিমাণ, কার্যকর উৎপাদন ব্যবহার পরিমাণ কিংবা সর্বোচ্চ উৎপাদন ব্যবহার পরিমাণ, এগুলো কিন্তু এক বিষয় নয়। এখানেও একটা ফর্মুলা আছে, গড় আউটপুট। তখন তোমাকে গড় হিসাবে দেখতে হবে সিস্টেম দক্ষতা মাল্টিপ্লাইড বাই 100। যেমন একটি কোম্পানির দৈনিক উৎপাদন ক্ষমতা 10,000 একক, কিন্তু কোম্পানিটি বর্তমানে 7,000 একক পণ্য উৎপাদন করতে পারছে। এটাও কিন্তু তাহলে হবে বর্তমান উৎপাদন পরিমাপ। আমার পরবর্তী স্লাইডে যাচ্ছি। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, এটা আরও একটা নতুন জিনিস, নতুন একটা আইটেম। নতুন প্রযুক্তি ব্যবহার করে, এখানে আমি প্রযুক্তি শব্দটা উচ্চারণ করেছি, যা এর আগের কোনোটাই ব্যবহার করিনি। একটু খেয়াল করে দেখবা, নতুন প্রযুক্তি ব্যবহার করে স্বাভাবিক উৎপাদন ক্ষমতার বাইরেও উৎপাদন ক্ষমতাকে যদি সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা যায়, এই নতুন প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন যদি বৃদ্ধি করা যায় এবং এটা যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে আমরা এটাকে বলবো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। তোমরা অনেক সময় উদাহরণে শুনে থাকবে যে, যেমন মনে করো বাংলাদেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরি জাপান থেকে তৈরি পোশাকের অর্ডার পেয়েছে। তাদের যে বর্তমান মেশিনারি সেটিং আছে তা দিয়ে তার পুরো যে অর্ডারটা নির্ধারিত সময়ের মধ্যে সেটা সম্পন্ন করতে পারবে না। বাজারে এমন নতুন ধরনের প্রযুক্তি নির্ভর মেশিন আসছে যা দিয়ে এই উৎপাদনটা সম্পন্ন করা যাবে। তখন তুমি কিন্তু ওই মেশিনটা কিনে এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হবে। এই হচ্ছে মূলত 4 ধরনের উৎপাদন ক্ষমতার পরিমাপ বা ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অধ্যায় থেকে একটা উদ্দীপক আসে, যেহেতু তোমরা জানো 10টা অধ্যায় থেকে 10টা উদ্দীপক আসে, আরেকটা র্যান্ডমলি আরেকটা অধ্যায় থেকে আরেকটা উদ্দীপক আসে, কারণ তোমাদের 11টি উদ্দীপক দেওয়া হয় এবং তোমাদের বলা হয় 7টি অ্যান্সার করার জন্য। এই 7 × 70 আর 30 থাকে এমসিকিউতে। আমি অনেক দিন পর আজকে মনে হলো তোমাদের সাথে একটু উদ্দীপক বিষয়ক আলোচনার বাইরেও আমরা একটু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমি তাই তোমাদের সামনে আজকে তার আগে কিছু বাড়ির কাজ তোমাদের দিয়ে দিচ্ছি। এটা জ্ঞানমূলক প্রশ্ন। উৎপাদন ক্ষমতা কি, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কি, এটা সিস্টেম হবে। সিস্টেম উৎপাদন ক্ষমতা কি, আমি ঠিক করে দিই কারণ তোমরা পরে আবার। সিস্টেম উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন ক্ষমতা, আউটপুট পরিমাপ কি, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কি। এই 7টি জ্ঞানের প্রশ্ন যা কতে আসে, তোমরা এগুলো শিখে নেবে। একই সাথে আমি কিছু অনুধাবনমূলক প্রশ্নও দিয়েছি, যেমন উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এখানে উৎপাদন ক্ষমতা হলো জ্ঞান, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবা, তাহলে হবে অনুধাবন। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা পরিমাপ করা কেন গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। এখানে জ্ঞান হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি তা লেখা। প্রকৌশল উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝাও, এখানেও প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হলো তোমার জ্ঞান এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হলো এর অনুধাবন। সিস্টেম বা কার্যকর উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়, এই একই। আসলে এই অধ্যায়ে
ট্যাগ বা অ্যানালিটিক্যাল কোশ্চেন করার সুযোগ খুব একটা নেই, তাই আমি এগুলো দিয়েছি। আশা করি তোমরা বাসায় এগুলো শিখে ফেলবে, যাতে করে তোমরা তোমাদের চূড়ান্ত পরীক্ষায় এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তর বা ক্ষয়ের প্রশ্ন উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার তোমাদের সাথে একটু সাধারণ জ্ঞানের খেলা করি। বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি 6টা। প্রথমে আসো, উৎপাদন ক্ষমতা হলো উৎপাদন বৃদ্ধি, উপযোগ বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি, যোগান বৃদ্ধি। তোমরা নিজেরা কি ভাবতেছ কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে ক, উৎপাদন বৃদ্ধি। উৎপাদন প্রক্রিয়া কীরূপ হয়? স্থিতিশীল, চলমান, সময়োপযোগী, নির্দিষ্ট। আমার মনে হয় এটা চলমান হওয়া উচিত। দেখি তো সঠিক উত্তর কী বলে? হ্যাঁ, চলমান। এটা হওয়া উচিত চলমান। পণ্য ক্রয়ের সিদ্ধান্তে গ্রাহক কোনটিকে প্রাধান্য দিয়ে থাকেন? এগুলো কিন্তু বোর্ডে আসছিল। পণ্য ক্রয়ের সিদ্ধান্তে গ্রাহক কোনটিকে প্রাধান্য দিয়ে থাকেন? মোট প্রক্রিয়াকে, মোট সময়কে, বিকল্প সম্ভাবনাকে, মোট অর্থকে। চলো দেখি কোনটা সঠিক উত্তর। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, মোট অর্থকে। কারণ ক্রেতা যখন ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করবে, তার পকেট থেকে কত টাকা যাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। কিসের পরিমাণ বৃদ্ধি করা উৎপাদন মাত্রার মুখ্য উদ্দেশ্য? নিশ্চয়ই উৎপাদন হবে। খ, হ্যাঁ, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা উৎপাদন মাত্রার মূল উদ্দেশ্য। নিচের কোনটি যন্ত্র নির্ভর উৎপাদন ক্ষমতা নির্দেশক? লেখা দেখেই বোঝা যায় প্রকৌশলী হবে, রাইট? হ্যাঁ, প্রকৌশলী হয়েছে। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার সাথে নিচের কোনটি জড়িত? পরিবেশ, কাঁচামাল, শ্রমিক, যন্ত্রপাতি। আমার মনে হয় ঘ, যন্ত্রপাতি। হ্যাঁ, আমি সঠিক। আশা করি তোমরাও এটা বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে একটু বহু নির্বাচনী প্রশ্ন যাই, যেটাকে বলা হয় তোমার সাধারণ বহু নির্বাচনী না, বহুপদী সমাপ্তসূচক বহু নির্বাচনী প্রশ্ন, মাল্টিপল কমপ্লেশন। উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো কাঁচামালের পরিমাপ। কাঁচামাল ছাড়া উৎপাদন হয় না। কার্যকর পরিবেশ একটা ফ্যাক্টর বটে। উৎপাদন পরিমাপ, উৎপাদন যদি তুমি ক্ষমতা দেখতে চাও তাহলে উৎপাদন পরিমাপ করতে হবে। যেহেতু উৎপাদন ক্ষমতার অনেকগুলো ধরন আছে, সুতরাং সব ধরনের মধ্যে কিন্তু কার্যকর পরিবেশ যায় না। তার মানে আমার মনে হয় এর উত্তর হওয়া উচিত 1 এবং 3। 1 এবং 3, দ্যাট ইজ খ। ইয়েস, এখানে ক্ষয় হচ্ছে সঠিক অ্যান্সার। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলতে যে ধরনের উৎপাদন ক্ষমতাকে বোঝায় তাহলে কার্যকর, স্বাভাবিক, গড়। দেখো, স্বাভাবিক থাকবে, গড় থাকবে, কার্যকরী থাকবে না। আমার মনে হয় এটা গ হবে সঠিক উত্তর। হ্যাঁ, আই এম রাইট। 2 এবং 3। আমরা এখন যাব অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। তোমরা জানো এই ধরনের প্রশ্ন তোমাদের সামনে চলে আসে। 5 লক্ষ বস্তা সিমেন্ট উৎপাদনকে কোন ধরনের উৎপাদন ক্ষমতা বলা যাবে? তার আগে আমরা পড়ে নেই, দেশ সিমেন্ট কোম্পানি লিমিটেড 2019 সালের 50 লক্ষ বস্তা সিমেন্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করলেও উপকরণের অভাবে, খেয়াল করো, উপকরণের অভাবে 40 লক্ষ বস্তা পণ্য উৎপাদনে সক্ষম হয়। বাজারে চাহিদা বেশি থাকায় সে অধিক উৎপাদনে আগ্রহী। একটু লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, যে আমরা বলেছি যে স্বাভাবিক উৎপাদন মাত্রা ব্যাহত হতে পারে বিভিন্ন ধরনের প্রবলেমে। যেমন এখানে প্রবলেম হয়েছে কি, উপকরণের অভাবে। হয়তো বা ওই পরিমাণ পণ্য উৎপাদন করতে যা লাগতো তা সে পায়নি। ফলে 50 লক্ষ বস্তা সিমেন্ট উৎপাদনকে কোন ধরনের উৎপাদন ক্ষমতা বলা যাবে? আমার মনে হয় এটা কার্যকর উৎপাদন ক্ষমতা বলা যাবে। আমরা এর সঠিক উত্তরটা দেখে নেই।
হ্যাঁ, কার্যকর উৎপাদন ক্ষমতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের লেকচারের একদম শেষ প্রান্তে চলে আসছি। আমাদের একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন আছে এখন। উদ্দীপকের প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা পূরণের ব্যর্থতার কারণ হলো কাঁচামালের স্বল্পতা। হ্যাঁ, এটা আমি মানতে পারি। মূলধনের অভাব, এ বিষয়ে এখানে তেমন স্পষ্ট বক্তব্য নেই। শ্রমিকের স্বল্পতা, এ বিষয়টাও এখানে পরিষ্কার নয়, কিন্তু মাল্টিপল কমপ্লেশনে তো যে কোনো দুইটা উত্তর মিলে যাবে। এখন খেয়াল করে দেখো তো, উপকরণের অভাবে যদি উৎপাদন ব্যাহত হয়, আমরা ধরে নিতে পারি উপকরণ ক্রয় করার মতো টাকা তার ছিল না। তার মানে এখানে মূলধনের একটি ঘাটতি রয়েছে। তার মানে এখানে আমার মনে হয় রোমান 1 এবং রোমান 2 অর্থাৎ ক হবে সঠিক উত্তর। দেখি তো, একটু ব্যাক করি। আচ্ছা, এটা নিচ্ছে না, কিন্তু আমি শিওর এর সঠিক উত্তর হবে ক। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ কাঁচামালের স্বল্পতা, মূলধনের অভাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের 2 মিনিট একটু কথা বলছি। সেটা হলো যে আমরা যে রবিবারে ক্লাস দেই, সেই ক্লাসের উপরে কিন্তু সোমবারে রিভিউ করি। তোমরা যদি রবিবারেই বা সোমবার দিনের মধ্যেই এই ভিডিওগুলো ভালোভাবে দেখে ফেলো, তাহলে তোমরা কিন্তু প্রশ্নগুলো তৈরি করতে পারো। যে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা লেকচারের উপরে কোনো অবজারভেশন থাকে, কোনো জিনিস যদি না বুঝো, তাহলে তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে রাখতে পারো। যখন আমি আবার সোমবারে লাইভে ক্লাসে যাই, লাইভে ক্লাসে ঢুকেই তুমি লিখতে পারো যে স্যার, আমাদের গত লেকচারের এই প্রশ্ন টপিকসগুলো আমি বুঝিনি। কিন্তু তোমরা কি করো, ভিডিওটা দেখো না, যার ফলে আমি যতই বলি না কেন কোনো প্রশ্ন আছে কি না, আসলে কোনো প্রশ্ন হয় না। সময় ভালো না, তোমাদের পরীক্ষা কিন্তু কাছাকাছি চলে আসছে। কাজেই এই লেকচারগুলো তোমাদের জন্যই করা, আমরা যথেষ্ট কষ্ট করে এগুলো করি। কাজেই তোমরা দয়া করে বাসায় থাকবে এবং এই লেকচারগুলো ভালো মতো ফলো করবে, এবং এর বাইরেও একটু অ্যাডভান্স দু একটা উদ্দীপক নিয়ে নিজেদের মধ্যেই আলোচনা করে মেলানোর চেষ্টা করবে। কাজেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবার অন্য একটি লেকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের লেকচার শেষ করছি। আল্লাহ হাফেজ।